আশা করছি সকলে ভালো আছো, ভালো আছেন। আমরা বাক্যের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা শুরু করেছি। আমরা এর আগের যে ভিডিও, সেখানে বাক্যের গঠনগত যে পরিবর্তন, সেই পরিবর্তনের বিভিন্ন উদাহরণ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে এক বাক্য থেকে অন্য বাক্যে কিভাবে পরিবর্তন করতে হয়, তার নিজস্ব অর্থগত রূপটি বজায় রেখে এবং সাধু ও চলিত ভাষার রূপটি অক্ষুণ্ণ রেখে। আজকে আমরা মূলত বাক্যের যে অর্থগত রূপান্তর, সেই বিষয়টি এখানে আলোচনা করব। একেবারে একই রকম ব্যাপার, গঠনগত অর্থগত দিকটা একই। এখানেও কিন্তু সেরকমই আমরা পাবো যে একটা বাক্যকে অন্য বাক্যে রূপান্তর করতে গিয়ে তার অর্থ যেন কোনো অবস্থাতেই ক্ষুণ্ণ না হয়, অর্থাৎ অক্ষুণ্ণ থাকে, এবং তার সাধু বা চলিত রূপ যা আছে অবশ্যই যেন থাকে। অর্থাৎ বাক্যের চেহারাটি হবে অন্যরকম, কিন্তু ভিতরের যে আসল অর্থ, সে অর্থ কিন্তু একই রকম থাকবে। এখানে আজকে আমরা মূলত সেই বিষয়গুলি আলোচনা করব। প্রথমে আমরা চলে যাচ্ছি হ্যাঁ বাচক থেকে না বাচক। একে বলা হয় ইতিবাচক বাক্য থেকে নেতিবাচক বাক্য। আবার পূর্বের নাম ছিল সদর্থক বাক্য থেকে ননর্থক, আবার অস্তর্থক থেকে নাস্তর্থক। বিভিন্নভাবে একে ডাকা হয়। এই বাক্যের বিভিন্ন নাম, কিন্তু বিষয়টা একই। তাহলে দেখা যাক অস্তর্থক বাক্য থেকে নাস্তর্থক বাক্য, অর্থাৎ হ্যাঁ বাচক থেকে না বাচক বাক্যে রূপান্তর করার নিয়ম কি করব। যখন আমরা এই হ্যাঁ বাচক থেকে না বাচক বাক্যে রূপান্তর করব, তখন আমাদের এই বিষয়টি মনে রাখতে হবে যে এখানে বিধেয় ক্রিয়ার পরে যে ননর্থক অব্যয়, সেই ননর্থক অব্যয় ব্যবহার করতে হবে। অর্থাৎ হ্যাঁ বাচক আছে, এই হ্যাঁ বাচককে যেখানে ক্রিয়াপদ আমরা পাচ্ছি, সেই ক্রিয়াপদের সঙ্গে ননর্থক অব্যয়, অর্থাৎ না, নেই, নি ইত্যাদি যেগুলি আছে, সেই ননর্থক অব্যয়গুলি ব্যবহার করতে হবে। 2, প্রয়োজন হলে বাক্যের অন্য শব্দের ঈষৎ পরিবর্তন করতে হয়। অর্থাৎ যদি আমরা দেখি যে বাক্যটি শুনতে ভালো লাগছে না, তাহলে অনেক সময় কি হয়, সামান্য একটা কোনো শব্দ বা ইত্যাদি আমরা পরিবর্তন করতে পারি, কিন্তু তার অর্থগত দিকটি একেবারে অক্ষুণ্ণ রেখে। তাহলে এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে সুপর্ণা নির্দোষ। সুপর্ণা নির্দোষ, এটি একটি হ্যাঁ বাচক বাক্যের উদাহরণ। একে আমরা না বাচক বা নাস্তর্থক বাক্যে রূপান্তর করব। তাহলে এখানে ননর্থক অব্যয় আমাকে ব্যবহার করতে হবে। তাহলে নির্দোষ ছিল, এই নির্দোষ শব্দটিকে আমরা তুলে দিচ্ছি। ঠিক আছে, তুলে দেওয়ার পরে একে করলাম দোষী, তারপরে ননর্থক অব্যয় এখানে নয় বসিয়ে দিলাম ক্রিয়াপদের জায়গায়। ঠিক আছে, তাহলে সুপর্ণা নির্দোষ আমরা যখন সেই হ্যাঁ বাচক থেকে না বাচকে পরিবর্তন করলাম, তখন বাক্যটি হয়ে গেল সুপর্ণা দোষী নয়। ঠিক আছে, পরিবর্তনটি খুব সহজ। এখানে অন্য বিশেষ কিছু মনে রাখার কোনো বিষয় নয়। এটা মূলত ননর্থক অব্যয় একটা যোগ করতে হবে, আর প্রয়োজন মতো শব্দটি ঈষৎ এদিক থেকে একটু পরিবর্তন করে দিলে হয়। ঠিক আছে, এখানে নির্দোষ, এখানে দোষী। অনেক সময় আমরা এই বিপরীত ভাবেও কিন্তু এই হ্যাঁ থেকে না, না থেকে হ্যাঁ, বিপরীত শব্দ বসিয়েও এর পরিবর্তন করি, কিন্তু মূল নিয়ম হচ্ছে আমাকে ননর্থক অব্যয়টি বসাতে হবে এবং পুরো বাক্যটির মধ্যে এই না বাচক ভাবটি থাকবে, কিন্তু অর্থটি একই থাকবে। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি 2, নাস্তর্থক বাক্য থেকে অস্তর্থক বাক্য, অর্থাৎ না বাচক বাক্য থেকে হ্যাঁ বাচক বাক্যে রূপান্তর কিভাবে করব। এখানে মূলত কি হয়, ওই বিধেয় ক্রিয়া ননর্থক অব্যয়টি তুলে দিতে হবে। তাহলে এখানে আমরা হ্যাঁ বাচক থেকে না বাচক যখন রূপান্তর করছি, তখন ননর্থক অব্যয় যুক্ত করছি, তাহলে তার উল্টোটাই হবে। না বাচক বা ননর্থক যে অব্যয়টি আছে সেটি আমরা তুলে দিচ্ছি, তুলে দিলাম। 2, উপযুক্ত ক্ষেত্রে নন তৎপুরুষ, ননর্থক বহুব্রীহি প্রভৃতি সমস্ত পদ গঠনের দ্বারা বাক্যের উদ্দেশ্য বা বিধেয় অংশের ঈষৎ পরিবর্তন করতে হয়। অর্থাৎ এখানে আমরা কি করব, যদি প্রয়োজন হয় তাহলে এই যে সমাস প্রসঙ্গে আমরা আলোচনা করেছি, সমস্ত পদ ও সমাসবদ্ধ পদ, অর্থাৎ সমাস করে যে পদটি আমরা পাচ্ছি, এখানে ওই ননর্থক তৎপুরুষ বা ননর্থক বহুব্রী এই জাতীয় যে সমাসের ক্ষেত্রে আমরা সমস্ত পদগুলি দেখেছি, সেইভাবে তৈরি করে গঠনের দ্বারা বাক্যের যে উদ্দেশ্য বা বিধেয়, সেই উদ্দেশ্য ও বিধেয় অংশকে কিছুটা পরিবর্তন করতে হয়। তাহলে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, এখন খাঁটি দুধ সহজে পাওয়া যায় না। এটি একটি না বাচক বা নাস্তর্থক বাক্যের উদাহরণ, কারণ শেষে ননর্থক অব্যয়টি এখানে যোগ আছে। ঠিক আছে, একে আমরা অস্তর্থক বাক্যে বা হ্যাঁ বাচক বাক্যে রূপান্তর করছি। তাহলে কি হবে, এখন খাঁটি দুধ
দুষ্প্রাপ্য, এই দুষ্প্রাপ্য শব্দটিকে আমরা এই সমস্ত পদ রূপে পরিবর্তন করে দিলাম। অর্থাৎ কিছুটা পরিবর্তন করার ফলে আমাদের একটু সুবিধা হলো এবং এটি হ্যাঁবাচক বাক্যে রূপান্তরিত হয়ে গেল। ঠিক আছে, ননর্থক অব্যয়টি তুলে দেওয়া হলো। আশা করছি বিষয়টি বোঝা গেছে। এরপর আমরা 3 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি, নির্দেশক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর। নির্দেশক বাক্য থেকে প্রশ্নবোধক। নির্দেশক বাক্য কোনটি আগে বলা হয়েছে, কোন ঘটনা বা বিষয়বস্তুকে যখন নির্দেশ করা হয় সেটা হচ্ছে নির্দেশক বাক্য। আর প্রশ্নবোধক বাক্য যেখানে প্রশ্ন বা জিজ্ঞাসার একটা ভাব থাকে সেটা প্রশ্নবোধক বাক্য। তাহলে পরিবর্তন করতে গেলে কি হবে, প্রথমত কি কি বা কে, কোথায় প্রভৃতি প্রশ্নবোধক অব্যয় যোগ করতে হবে। অর্থাৎ প্রদত্ত বাক্যটি যেটি আমরা পাবো নির্দেশক বাক্য, সেই নির্দেশক বাক্যের সঙ্গে এই প্রশ্নবোধক অব্যয়গুলি যোগ করতে হবে। 1। 2 হচ্ছে অস্তর্থক বাক্য হলে, যদি এই প্রদত্ত বাক্যটি অস্তর্থক বাক্য হয় অর্থাৎ ইতিবাচক বা হ্যাঁবাচক বাক্য হয়, তাহলে কি করব, তার বিধেয় ক্রিয়ার ননর্থক অব্যয় যোগ করতে হবে। অর্থাৎ বিধেয় ক্রিয়া যেটি থাকছে সেই বিধেয় ক্রিয়াতে কি হয়, ননর্থক অব্যয়টি যোগ করতে হবে। ঠিক আছে, আর যদি উল্টোটা হয়, সেই প্রদত্ত বাক্যটি যদি নেতিবাচক বা নাস্তার্থক বাক্য হয়, তাহলে কি করব, তাহলে তার বিধেয় ক্রিয়ার যে ননর্থক অব্যয়টি আছে সেটি তুলে দিয়ে, তাহলে অস্তর্থক বাক্য হলে বিধেয় ক্রিয়ার ননর্থক অব্যয় যোগ করব। আর ননর্থক হলে কি হবে, সেই বিধেয় ক্রিয়াতে সেই ননর্থক অব্যয়টি তুলে দেব। তুলে দেওয়ার পরে সেই জায়গায় আর প্রভৃতি বাক্যালঙ্কার অব্যয় যোগ করতে হয়। আর ইত্যাদি বাক্যালঙ্কার, বাক্যকে অলঙ্কার দ্বারা সাজিয়ে দিয়ে যে অব্যয়গুলো দিয়ে সেটি যোগ করা হয়। ঠিক আছে, এছাড়া এটি একেবারে সহজ জিনিস যে বাক্য শেষে এই প্রশ্নসূচক চিহ্ন মানে জিজ্ঞাসা চিহ্ন, এই চিহ্নটি প্রয়োগ করতে হবে, অর্থাৎ দেখাতে হবে। তাহলে এখানে একটা উদাহরণ দেওয়া হলো যে ভালো ছেলেকে সকলে ভালোবাসে। ঠিক আছে, মানেটি ঠিক রাখছে, অর্থাৎ অর্থগত দিকটি আমাকে বজায় রাখতে হচ্ছে। এটি একটি নির্দেশক বাক্যের উদাহরণ যে ভালো ছেলেকে সকলে ভালোবাসে, এটা নির্দেশ করে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই নির্দেশক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যে আমরা চলে যাচ্ছি, রূপান্তর করবো সেই নিয়ম মেনে। তাহলে কি না, ভালো ছেলেকে কে না ভালোবাসে, অর্থাৎ এখানে জিজ্ঞাসা চিহ্ন প্রয়োগ করে দিয়েছি। কে না ভালোবাসে, তাহলে এখানে কি এটি নির্দেশক বাক্যটি এটি ইতিবাচক বাক্য অর্থাৎ অস্তর্থক বাক্য। সেই জন্য তার বিধেয় ক্রিয়ার ননর্থক অব্যয় যোগ করতে হবে। কে না ভালোবাসে, কে না এখানে যোগ করেছি, কারণ অস্তর্থক বাক্য বলে এটা যোগ করা হয়েছে। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছে আরেকটা উদাহরণ, মন্দ ছেলেকে কেউ ভালোবাসে না। ব্যাপারটা ঘুরে ফিরে কি, মন্দ ছেলেকে কেউ ভালোবাসে না, এর নির্দেশক বাক্যের উদাহরণ। কিন্তু এখানে আমার যে নিয়মাবলী উল্লেখ করা হয়েছে যে বাক্যটি যদি নাস্তার্থক বাক্য হয়, তাহলে মন্দ ছেলেকে কেউ ভালোবাসে না, এখানে ননর্থক অব্যয় আছে। ঠিক আছে, নাস্তার্থক বাক্য বিধেয় ক্রিয়ার যে ননর্থক অব্যয়টি কি করব, তুলে দেবো। ঠিক আছে, তুলে দেওয়ার পরে আর প্রভৃতি, এটা যে সব জায়গায় ব্যবহার হবে এমন কোনো কথা নয়, কোনো কোনো জায়গায় এটি ব্যবহৃত হয়, তাহলে তুলে দেওয়া হয়। ঠিক আছে, মন্দ ছেলেকে কেউ ভালোবাসে না, আমরা যখন প্রশ্নবোধক বাক্যে চলে যাচ্ছি তখন কি, মন্দ ছেলেকে কে ভালোবাসে, এখানে না কিন্তু হবে না, মন্দ ছেলেকে কে ভালোবাসে না, মন্দ ছেলেকে কেউ ভালোবাসে না, অর্থগত দিকটা আমার বোঝাই গেল। ঠিক আছে, অথচ প্রশ্ন হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা নির্দেশক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে পারি এবং এই বৈশিষ্ট্যগুলি আমাদের মাথায় রাখতে হবে। কারণ এখানে নির্দেশক বাক্য যেহেতু বলা হয়েছে, নির্দেশক বাক্যের দুটি ভাগ, একটি হ্যাঁবাচক আর একটি হচ্ছে না বাচক। নির্দেশক বাক্যের দুটি অংশ বলে এখানে দুটি উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। আশা করছি বিষয়টি বোঝা গেল। এরপর আমরা 4 নম্বর পয়েন্টে চলে আসছি, প্রশ্নবোধক বাক্য থেকে নির্দেশক বাক্য। অর্থাৎ আমরা কাছাকাছি নিয়ে এসেছি বাক্যগুলো সহজে মনে রাখার সুবিধার্থে, এখান সেখানে না করে আর কি। তাহলে প্রশ্নবোধক বাক্য থেকে আমরা নির্দেশক বাক্যে রূপান্তর করব। তাহলে প্রশ্নবোধক বাক্য থেকে নির্দেশক বাক্যে রূপান্তরের নিয়ম কি, 1। প্রদত্ত বাক্যে প্রশ্নবোধক অব্যয় ও যেটা চিহ্ন থাকছে জিজ্ঞাসা চিহ্নটা, সেটা তুলে দিতে হবে। ঠিক আছে, প্রদত্ত বাক্যে প্রশ্নবোধক অব্যয় যেটি আছে এবং সেই সঙ্গে যেটি চিহ্ন আছে জিজ্ঞাসা চিহ্নটি, সেটি তুলে দিতে হবে। খ। বাক্যের অর্থ অনুযায়ী তাকে ইতিবাচক বা নেতিবাচক বাক্যে রূপ দিতে হয়। বাক্যের অর্থ অনুযায়ী, কারণ যেহেতু নির্দেশক বাক্য আগেই বলেছি, নির্দেশক বাক্য দুটি, একটি হ্যাঁবাচক আর একটি হচ্ছে না বাচক। তাহলে যেমন থাকবে তার অর্থ অনুযায়ী তাকে রূপ দিতে হবে, সাজাতে হবে সেইভাবে। প্রথমে একটা উদাহরণ দিচ্ছি, সাধু ভাষায় দেওয়া হয়েছে এটা, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন। এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্যের একটি উদাহরণ, কারণ এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, প্রশ্নের ভাব আছে, জিজ্ঞাসার ভাব আছে। তুমি অধম তাই বলিয়া আমি
উত্তম হইব না কেন, অর্থাৎ তুমি অধম, আমি কেন অধম হব, আমি উত্তমই হব। ঠিক আছে, তাহলে একটি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, প্রশ্নবোধক বাক্য এখানে আমাদের বলাই আছে। এরপর আমরা নির্দেশক বাক্যে রূপান্তর করছি। নির্দেশক বাক্যে এখানে কি বলেছে, যে বাক্যের অর্থ অনুযায়ী তাকে ইতিবাচক বা নেতিবাচক রূপ দিতে হবে। তাহলে প্রথমে আমরা নেতিবাচকে যাচ্ছি। তুমি অধম বলিয়া আমিও অধম হইব না। তাহলে তুমি অধম হলে আমি কেন অধম হব? ঠিক আছে, তুমি অধম বলিয়া আমিও অধম হইব না, এটি হচ্ছে নাবাচক। এরপরে আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, যেহেতু নির্দেশক বাক্যে দুটো রূপ দিতে বলেছে, তুমি অধম হইল আমি উত্তম হইব, তুমি অধম হইল আমি উত্তম হইব। তাহলে দুটো আমার নির্দেশক বাক্যের উদাহরণ হয়ে গেল, একটি বাক্য দিয়ে দুটো পরিবর্তন করে দেখানো হলো। আশা করছি বিষয়টি স্পষ্ট হয়েছে সকলের সামনে। এরপর আমরা 5 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। 5 নম্বরে আমরা বলছি যে নির্দেশক বাক্য থেকে বিস্ময়বোধক বাক্যে রূপান্তর আমরা কিভাবে করব। নির্দেশক বাক্য থেকে বিস্ময়বোধক বাক্যে নির্দেশক যতক্ষণ থাকবে আমরা বলে দিয়েছি, নির্দেশকের দুটি ভাগ, একটি হ্যাঁবাচক আর একটি নাবাচক। দুটো উদাহরণ দিয়ে দেখাতে পারলে খুব ভালো হয় বিষয়টি। ঠিক আছে, তাহলে ঠিক আছে, এখানে আমরা নিয়মটা আগে জেনে নিই। নির্দেশক বাক্য থেকে বিস্ময়বোধক বাক্যে রূপান্তর করতে গেলে আমাদেরকে প্রথমে প্রদত্ত বাক্যের কি, কেমন, ভারী প্রভৃতি বিস্ময়সূচক অব্যয় ব্যবহার করতে হবে। নির্দেশক বাক্য থেকে বিস্ময়বোধকে যাচ্ছে, তাহলে একটা বিস্ময়সূচক যে অব্যয় সেটা অবশ্যই ব্যবহার করতে হবে। সেই সঙ্গে প্রয়োজনে প্রদত্ত বাক্যের পদক্রম পরিবর্তন করতে হবে যদি প্রয়োজন মনে হয়। তাহলে প্রদত্ত বাক্যের যে পদক্রম, অর্থাৎ কর্তা কর্ম ক্রিয়া যেভাবে বিন্যাস করা থাকে, সেই পদক্রম যেভাবে সাজানো থাকে বা উদ্দেশ্য বিধেয় ইত্যাদি, এই পদক্রমটি প্রয়োজনে আমরা কিন্তু পরিবর্তন করতেই পারি। 3, বাক্যের শেষে বিস্ময়সূচক চিহ্ন যেটি আছে সেই চিহ্নটি ব্যবহার করতে হয়। উদাহরণ দিচ্ছি, এখানে একটা লোকটি খুব দরিদ্র, এটি নির্দেশক বাক্যের উদাহরণ, নির্দেশ করে বোঝাচ্ছে যে লোকটি হ্যাঁ দরিদ্র। একে আমরা বিস্ময়সূচক চিহ্নে মানে বিস্ময়সূচক বাক্যে আমরা বা বিস্ময়বোধক বাক্যে আমরা পরিবর্তন করছি। এই রূপান্তর করার জন্য কি হলো বাক্যটি, লোকটি কি দরিদ্র, অর্থাৎ যদি প্রশ্ন চিহ্ন হতো তাহলে এখানে লোকটি কি দরিদ্র এরকম ভাবতে আসতো, কিন্তু এখানে আমরা বিস্ময়সূচক যাচ্ছি। তো লোকটি কি দরিদ্র, এখানে যদি আমরা এই হস্র ই না দিই কোনো অসুবিধা নেই। আমার মনে হয় এখানে দীর্ঘ ই দেওয়া সবচেয়ে যুক্তিযুক্ত। ঠিক আছে, কারণ প্রশ্নবোধক চিহ্নের ক্ষেত্রে আমরা কয়রস্যি কি এবং কয়রীতি কি অবশ্যই যায়। ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে নির্দেশক বাক্য থেকে বিস্ময়বোধকে আমরা আসছি, সেই জন্য এখানে কয় দীর্ঘ রাখা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে লোকটি কি দরিদ্র, অর্থাৎ লোকটি কি দরিদ্র, এখানে একটা বিস্ময় এর ভাব কিন্তু প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বিস্ময়সূচক হিসেবে এটি প্রয়োগ করলাম। এরপরে আবার চলে আসছি, এমন কথা বলা অনুচিত, এটা নির্দেশক বাক্যের উদাহরণ। এমন কথা বলা অনুচিত, আমরা বিস্ময়বোধক চিহ্ন বা বিস্ময়সূচক যে বাক্য সেখানে চলে যাচ্ছি চিহ্ন দিয়ে, ছি এমন কথা বলতে নেই। এখানে নেগেটিভ অর্থে আছে, ঠিক আছে, তো নেগেটিভ অর্থের নির্দেশক থেকে আমরা বিস্ময়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে নেগেটিভ অর্থ হলো আমার পজিটিভ অর্থটি কিন্তু রয়ে যাচ্ছে, যে এমন কথা বলা অনুচিত, তার মানে এমন কথা বলতে নেই, ছি এমন কথা বলতে নেই। তাহলে ঠিক আছে, নির্দেশক বাক্য থেকে বিস্ময়বোধক বাক্যে আমরা পরিবর্তন করলাম। এরপরে 6 নম্বরে আমরা চলে যাচ্ছি যে বিস্ময়বোধক বাক্য থেকে নির্দেশক বাক্যে রূপান্তরের নিয়মাবলী। বিস্ময়বোধক বাক্য থেকে নির্দেশক বাক্য, ঠিক আছে, এখানে বিস্ময়বোধক বাক্য থেকে নির্দেশক বাক্যে যাওয়ার জন্য আমরা কি করব না, প্রদত্ত বাক্যের বিস্ময়সূচক অব্যয় ও চিহ্ন তুলে দিয়ে, তাহলে প্রদত্ত বাক্যে অর্থাৎ বিস্ময়বোধক বাক্যে যে বিস্ময়সূচক অব্যয় এবং চিহ্ন আছে সেই চিহ্নটি তুলে দিয়ে তার পরিবর্তে কি বসাবো, সাধারণত বিশেষণ পদ, ক্রিয়া বিশেষণ বা অন্য বিবৃতিধর্মী পদ বা বাক্যাংশ ব্যবহার করতে হয়। তাহলে আমরা একটা উদাহরণ এখানে দিচ্ছি, যেমন কি মিষ্টি আম, বিস্ময়বোধক বাক্য একটা, কি মিষ্টি আম, ঠিক আছে, চিহ্ন দেওয়া আছে। আর নির্দেশক বাক্যে আমরা এখানে রূপান্তর করেছি, কি করব, আমটি খুব মিষ্টি, তাহলে এখানে খুব ছিল না কিন্তু, ঠিক আছে, সাধারণত এখানে বিশেষণ পদ এই খুব অর্থে বসানো হলো, আমটি কেমন মিষ্টি না খুব মিষ্টি, এখানে বিশেষিত করছে মিষ্টিটাকে, ঠিক আছে, খুব মিষ্টি আম, অর্থাৎ আমটি চলে গেছে বিশেষ্য পদে আগে চলে গেছে, ঠিক আছে, নির্দেশক দিয়ে বোঝানো হয়েছে এখানে। আর কেমন মিষ্টি না খুব মিষ্টি, কেমন আম মিষ্টি আম, তো এটা বিশেষণ, আবার এই বিশেষণের বিশেষণ খুব মিষ্টি আম, ঠিক আছে। তাহলে আমার এই যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী এখানে বাক্যটি রূপান্তর করা হয়েছে। আরেকটি বাক্য এখানে উদাহরণ দেওয়া আছে, কেমন জব্দ, এটি বিস্ময়সূচক
যে বাক্য তার উদাহরণ। একে আমরা নির্দেশক বাক্যে রূপান্তর করছি। খুব জব্দ হয়েছে, ঠিক আছে। এখানে ক্রিয়াপদ ছিল না, এখানে কি বলেছে ক্রিয়া বিশেষণ। কেমন জব্দ হয়েছে? খুব জব্দ হয়েছে, ঠিক আছে। তো নানাভাবে কিন্তু এই বাক্যগুলিকে আমরা পরিবর্তন করতে পারি, কিন্তু তার অর্থগত দিক এবং তার যে বিশেষ নিয়ম বা তার গঠন বা তার ভিতরের অর্থ, সেটা কিন্তু আমাদেরকে একেবারে সঠিক রাখতে হয়। এরপর আমরা 7 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। এখানে মূলত নির্দেশক বাক্য থেকে অনুজ্ঞা বাচক বাক্যে রূপান্তরের কিছু নিয়ম আছে। নির্দেশক বাক্য থেকে অনুজ্ঞা বাচক বাক্যে, ঠিক আছে। এখানে কি করতে হয় না, প্রদত্ত বাক্যে যে ক্রিয়াবাচক বিশেষ্য, প্রদত্ত বাক্যে অর্থাৎ কোন বাক্যে? নির্দেশক বাক্যে। এই নির্দেশক বাক্যে যে ক্রিয়াবাচক বিশেষ্য পদ বা বিশেষণ পদ ব্যবহৃত হয়েছে, ক্রিয়াবাচক বিশেষ্য বা বিশেষণ পদ ব্যবহৃত হয়েছে, তার অন্তর্ভুক্ত মূল ধাতুটিকে, কার অন্তর্ভুক্ত? এই যে ক্রিয়াবাচক বিশেষ্য বা বিশেষণ পদটি, তার অন্তর্ভুক্ত যে মূল ধাতুটি আছে, সেই মূল ধাতু, ধাতু পদটি না ক্রিয়াপদের মূল অংশকে আমরা ধাতু বলি। তাহলে সেই ধাতুটিকে অনুজ্ঞা ভাবের ক্রিয়ারূপে পরিবর্তিত করতে হয়। সেই ধাতুটিকে অনুজ্ঞা ভাবের ক্রিয়ারূপে, অনুজ্ঞা ভাব কোনগুলি? আদেশ, উপদেশ, নির্দেশ ইত্যাদি যেগুলো থাকে, নির্দেশ না, আদেশ, উপদেশ ইত্যাদি যে পদগুলি থাকে সেগুলো হচ্ছে অনুজ্ঞা ভাব। আর এই অনুজ্ঞা ভাব মূলত দু ধরনের হয়, একটা বর্তমান কালের অনুজ্ঞা আর একটা হচ্ছে ভবিষ্যৎ কালের অনুজ্ঞা। আমরা যখন ক্রিয়ার বৈচিত্র্য প্রসঙ্গে যাব, ধাতু এবং ক্রিয়াপদের বৈচিত্র্য, সেখানে বিষয়টি আলোচনা করব। তো যাই হোক, এখানে আমাদের মূল বিষয় হচ্ছে যে ওই নির্দেশক বাক্যে যে ক্রিয়াবাচক বিশেষ্য বা বিশেষণ ব্যবহৃত হয়েছে, তার অন্তর্ভুক্ত যে মূল ধাতু, সেই ধাতুটিকে অনুজ্ঞা ভাবে ক্রিয়ারূপে পরিবর্তিত করতে হবে। যেমন সর্বদা সত্য কথা বলা উচিত, এটা নির্দেশক বাক্যের উদাহরণ নির্দেশ দিচ্ছে। তার মানে সর্বদা সদা সত্য কথা বলিবে, সেই বিষয়টিকে একটু ঘুরিয়ে বলা হচ্ছে যে সর্বদা সত্য কথা বলা উচিত। এই বিষয়টিকে আমরা অনুজ্ঞা বাচকে নিয়ে যাচ্ছি। সর্বদা সত্য কথা বলো বা সর্বদা সত্য কথা বলবে, ঠিক আছে, বা বলিবে যদি সাধু ভাষায় থাকে। তারপরে বিষয়টা কি, অর্থগত দিকটা আমরা ঠিক রাখলাম। এখানে মূল বিষয়টা কি বলেছে যে ক্রিয়াবাচক বিশেষ্য বা বিশেষণ, ঠিক আছে। কেমন কথা? সর্বদা সত্য কথা বলা উচিত, ঠিক আছে। বিশেষণ ব্যবহৃত হয়েছে কেমন কথা? না সত্য কথা, ঠিক আছে। তার অন্তর্ভুক্ত যে ধাতুটি কি, সেই ধাতুটি এই যে সর্বদা সত্য কথা বলা উচিত, মানে বলিবে, এই যে বলো, এটা ক্রিয়াপদ, তো এখানে বলা উচিত এই অর্থে অনুজ্ঞা ভাবের ক্রিয়ারূপে পরিবর্তিত করতে হয়েছে। সর্বদা সত্য কথা বলো, কারণ এখানে উচিত, এখানে এই যে মূল যে ক্রিয়া, মানে সত্য কথা বলা উচিত, মূল ধাতুটিকে পরিবর্তন করে আমরা অনুজ্ঞা ভাবের রূপান্তর করে বিষয়টিকে সকলের সামনে বলি বা এইভাবে বাক্যটি আমরা প্রয়োগ করি। এটা হচ্ছে নির্দেশক বাক্য থেকে অনুজ্ঞা বাচক বাক্যের নিয়মাবলী এবং তার প্রকৃষ্ট উদাহরণ। এরপর আমরা 8 নম্বরে চলে যাচ্ছি। 8 নম্বর পয়েন্টে আছে, এখানে বলেছি নির্দেশক বাক্য থেকে অনুজ্ঞা। তাহলে এখানে উল্টোটা, অনুজ্ঞা বাচক বাক্য থেকে নির্দেশক বাক্যে রূপান্তর। উল্টোটা কি করব? এই নিয়ম যেখানে বলা হয়েছে, নিয়মে কি বলা হয়েছে যে প্রদত্ত বাক্যের অনুজ্ঞাবাচক ক্রিয়াপদের অন্তর্গত, প্রদত্ত বাক্য অর্থাৎ যে বাক্যটি এখানে আছে অনুজ্ঞাবাচক বাক্যটি, সেই অনুজ্ঞাবাচক বাক্যের ক্রিয়াপদের অন্তর্গত মূল ধাতুর সঙ্গে, ক্রিয়াপদের অন্তর্গত মূল ধাতু পরে যাচ্ছি, মূল ধাতুর সঙ্গে কি করতে হয়? অসমাপিকা ক্রিয়া বিভক্তি। অসমাপিকা ক্রিয়া 3টা রূপ আমরা জানি, এখন আওয়ান্ত অসমাপিকা ক্রিয়াও বলে, কিন্তু মূল রূপ হচ্ছে 3টি, ইয়া, ইতে আর ইলে। তাহলে ইয়া মানে এ, ইতে অর্থাৎ তে, আর ইলে অর্থাৎ লে, চলিত রূপ, আর এটা হচ্ছে সাধু রূপ, ঠিক আছে। তাহলে মূল যে ধাতু তার সঙ্গে আমরা অসমাপিকা ক্রিয়া বিভক্তি ইয়া, ইতে, ইলে, বা যদি সেই অসমাপিকা ক্রিয়া নাও হয় তাহলে কি করা হয়? কৃত প্রত্যয় যোগ, মানে ধাতুর সঙ্গে যে প্রত্যয় যোগ হয় সেই কৃত প্রত্যয় যোগ করে ক্রিয়াবাচক বিশেষ্য বা বিশেষণ পদ গঠন করতে হয়। ক্রিয়াবাচক বিশেষ্য বা বিশেষণ পদ এটা আমরা আগেও পেয়েছি, ঠিক আছে, এখানে পেয়েছি ক্রিয়াবাচক বিশেষ্য বিশেষণ। তাহলে পদ গঠন করতে হয় এবং প্রদত্ত বাক্যের অনুজ্ঞা ভাবটি নির্দেশক বাক্যের দ্বারা বিবৃত করতে হয়। তাহলে যেটি অনুজ্ঞা ভাব আছে সেটিকে পাল্টে পরে রূপান্তর করে আমরা নির্দেশকের ভাবে নিয়ে আসি, ঠিক আছে। যেমন তাড়াতাড়ি বাড়ি যাও, এটি যে বাক্য সেটা হচ্ছে অনুজ্ঞা সূচক বা অনুজ্ঞা বাচক একটি বাক্য, নির্দেশ করা হচ্ছে তাড়াতাড়ি বাড়ি যাও, উপদেশ দেওয়া হয়, ঠিক আছে। তো এই বাক্যটিকে আমরা নির্দেশক বাক্যে রূপান্তর করছি। আমি তোমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে নির্দেশ দিচ্ছি, অর্থাৎ আমি পরিষ্কার করে বলা হচ্ছে তুমি বাড়ি যাও, আমি তোমাকে বাড়ি যেতে নির্দেশ দিচ্ছি। এখানে পরিষ্কার করে বলা হয়েছে
তাহলে অনুজ্ঞাবাচক ক্রিয়াপদের অন্তর্গত মূল ধাতুর সঙ্গে অসমাপিকা ক্রিয়া বিভক্তি ইয়া, ইতে, ইলে বা ক্রিয়াপদ যোগ করি। তাহলে এখানে অসমাপিকা ক্রিয়া তাড়াতাড়ি বাড়ি যাও, এটা অনুজ্ঞা ভাব আমরা পেয়ে গেছি। তাহলে আমি তোমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে, ঠিক আছে। এখানে এ মানে তে বিভক্তি অর্থাৎ এ বিভক্তি, ঠিক আছে। তাই তে বিভক্তি যেতে নির্দেশ দিচ্ছি। তাহলে প্রদত্ত বাক্যের অনুজ্ঞা ভাবকে এটা করলাম, পদ গঠন করলাম, আর ক্রিয়াবাচক বিশেষ্য বা বিশেষণ পদ গঠন করতে হয়, করা হলো, এবং সেই সঙ্গে অনুজ্ঞা ভাবকে নির্দেশ বাক্যের দ্বারা বিবৃত করতে হয়। এখানে হচ্ছে তাড়াতাড়ি বাড়ি যাও, এখানে অনুজ্ঞা, আর এখানে কি নির্দেশ দেওয়া হচ্ছে, আমি তোমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে নির্দেশ দিচ্ছি, ঠিক আছে। এটি কিন্তু খুব সূক্ষ্ম পার্থক্য আছে, একটু ভালো করে বুঝে বিষয়টি কিন্তু আমার মনে হয় বাক্যগুলি রূপান্তর করা দরকার। সেই জন্য আমি আগের বা পূর্ববর্তী যে ভিডিও সেখানে বলেছি যে মূলত ছাত্রছাত্রীদের জন্য আমরা কি বলবো, বেশি বেশি প্র্যাকটিস করার কথা বলবো। সবসময় এই নিয়মগুলো যদি মনে নাও থাকে, একটা বাক্য থেকে আরেকটা বাক্যে রূপান্তর করতে হয়, সেই নিয়মটা চাইতো আমি রূপান্তরটা কিভাবে করেছি এইটুকু যদি মনে থাকে তাহলে অনেকটা সুবিধা হয়। কিন্তু যারা ব্যাকরণ নিয়ে চর্চা করছেন, ব্যাকরণ বিষয়টি যাদের অবশ্যই ভালো লাগে, আমি বলবো তাদের জন্য বিষয়টি খুব গভীরভাবে রপ্ত করতে, কারণ একটু সূক্ষ্ম পার্থক্য এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু বিষয়টি সম্পূর্ণরূপে পাল্টে যাবে, ঠিক আছে। বাক্যের অর্থগত পরিবর্তনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা একেবারে শেষে পৌঁছে গেছি, অর্থাৎ শেষ পর্যায়ে এসে গেছি। এখানে মূলত 9 নম্বর পয়েন্টে সন্দেহবাচক ও শর্ত সাপেক্ষ দুটো একসঙ্গে দেওয়া হয়েছে। এই সন্দেহবাচক ও শর্ত সাপেক্ষ বাক্য থেকে নির্দেশক বাক্যে রূপান্তর। তো এই বাক্যগুলিতে সাধারণত খুব একটা রূপান্তরের বিষয়টা আমাদের চোখে পড়ে না, নিয়মাবলীর মধ্যে খুব একটা পড়ে না। আমরা সাধারণভাবে কথা বলি, সেই কথার মাধ্যমে কিন্তু এগুলোকে প্রকাশ করি, সেই জন্য উদাহরণ হিসেবে দেওয়া আছে। তবু একটু বিষয়টা আমরা লক্ষ্য করি। সন্দেহবাচক ও শর্ত সাপেক্ষ একসঙ্গে করে দেওয়া আছে। সন্দেহবাচক থেকে নির্দেশক বাক্যে রূপান্তর করতে গেলে কি করতে হয় না, এখানে যেটি সন্দেহের ভাব আছে সেই ভাব থেকে কি হয়, এখানে একটা নির্দেশক অর্থে অর্থাৎ ঘটনা বা বিবৃতি বা কোন একটা ঘটনা বা ভাবটিকে একটা নির্দেশ অর্থে কিন্তু প্রয়োগ করতে হয়। আর যেটি সন্দেহ বা অনুমানের উপরে আছে, আমি নিয়মটা এখানে লিখিনি, মোটামুটি দুটোই খুব সহজ, সন্দেহবাচক আর নির্দেশক। এই জন্য যেমন বৃষ্টি হলেও হতে পারে, তাই এখানে একটা সন্দেহ হয়েছে যে আজ বৃষ্টি হতেও পারে, বৃষ্টি হলেও হতে পারে, কিন্তু এটিকে নির্দেশক বাক্যে যখন আমরা রূপান্তর করবো তখন কি বলবো, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। বিষয়টাকে ঘুরিয়ে ফিরিয়ে একইভাবে বলা হচ্ছে, ঠিক আছে। এই যে পারে আর আছে, এখানে হতে পারে, এখানে সম্ভাবনা আছে, তাহলে শব্দটি একটু এদিক ওদিক করে আমরা এই সন্দেহবাচক থেকে নির্দেশক বাক্যে রূপান্তর করে নিলাম। এরপর আমরা চলে যাচ্ছি শর্ত সাপেক্ষ বাক্য থেকে নির্দেশক বাক্য। শর্ত সাপেক্ষ বাক্য কোনটি, যখন কোনো বাক্যের মধ্যে একটা শর্ত আরোপ করা হয়, যেটাকে আমরা কার্যকারণ বাক্য বলেছি, অর্থাৎ একটার সঙ্গে আরেকটা যুক্ত থাকে এবং তার সঙ্গে একটা শর্ত আরোপ করা হয়, ঠিক আছে। যেমন মা এলে তবে আমি যাব, এখানে একটা শর্ত আরোপ করা হয়েছে যে মা যদি আসে তবে আমি যাব, ঠিক আছে, শর্ত আরোপ করা হয়েছে। এই বাক্যটিকে আমি নির্দেশক বাক্যে রূপান্তর করছি। অর্থাৎ নির্দেশক বাক্য তো দু ধরনের হয়, একটা হ্যাঁ বাচক আর একটা না বাচক। তাহলে এখানে আমি বলছি মা এলে তবে আমি যাব। এই বাক্যটিকে আমরা যখন নির্দেশক বাক্যে রূপান্তর করছি তখন আমরা কি বলছি, যে মায়ের আশার উপর আমার যাওয়া নির্ভর করছে, মায়ের আশার উপর আমার যাওয়া নির্ভর করছে, অর্থাৎ মা যদি আসে তাহলে আমি যাবো। ব্যাপারটা কি থাকলো। তো যাক, আশা করছি এই বাক্য পুরো বিষয়টি সকলের ভালো লেগেছে। আমরা অনেকগুলি পর্ব ধরে এই বাক্য সম্পর্কে আলোচনা আজকে শেষ করলাম। মূলত আরো টুকরো টুকরো বিষয় কিছু রয়ে গেল, আরো ডিটেলসে আলোচনা করা যায়, খণ্ড বাক্য ইত্যাদি নিয়েও আলাদাভাবে একটা পর্ব করা যেতেই পারে, কিন্তু মূলত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কথা ভেবে এবং কম্পিটিশন পরীক্ষায় অর্থাৎ বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা এবং প্রাইমারি টেট এই সমস্ত পরীক্ষাতে যতটুকু আমাদের প্রয়োজন হয় সেই বিষয়টি নিয়ে আমরা এখানে চর্চা করলাম, আলোচনা করলাম। আশা করছি সকলের ভালো লেগেছে। সঙ্গে থাকুন, ছাত্রছাত্রীরা সঙ্গে থাকুক, কিন্তু এখন বাড়িতেই থাকুন আর লকডাউন মেনে চলুন। আসুন সকলে মিলে আমরা এই বিশ্ব থেকে করোনার মতো এই বিষাক্ত ভাইরাসকে মুক্ত করে দিই এবং জনজীবনকে আমরা স্বাভাবিক করে গড়ে তুলি। আবার নতুন প্রাণের ছন্দে আমরা পৃথিবীতে ফিরে আসি। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।